প্রায় 9টা বাজে। গ্রামগঞ্জে এখন ঢের রাত। পশু পাখিরা নির্জনে চলে গিয়েছে নিজেদের বাসভবনে। অচিরে শেষ ট্রেনটাও হরিপুর গ্রাম ছেড়ে বিদায় নিল। যাত্রী হিসেবে এসেছে গ্রামেরই 3 জন মানুষ। হরিপুর গ্রামের মোড়লের নাতি, নাত বউ আর ছেলের বউ। শহরে বসবাস করার খাতিরে এতদিন গ্রামে আসা হয়নি তাদের। মূলত পৈতৃক সম্পত্তি দেখাশোনার জন্য এই গ্রামে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। দাঁড়িয়ে আছে ট্রেনের প্ল্যাটফর্মের কোনায়। তাদের নিতে আসার কথা ছিল বাড়ির কেয়ারটেকারের, কিন্তু তার দেখা নেই। এই হারামজাদা দাসকে কতবার করে বলেছি একটু শিগগিরই আসবি, এখনো আসার নামই নেই। আহা, রাগ করছো কেন? এমনিতেই মানুষটা মন ভুলো। এত বড় বাড়ির দায়িত্ব পালন করছে, ভুল তো হতেই পারে। রাগ কি আর এমনি এমনি করছি? আরে তুই যদি না আসতে পারিস তবে তো একটা ফোন করবি নাকি? জন্মের পর 2বার এসেছিলাম এই গায়ে, আমার কি আর রাস্তাটাও তো মনে আছে চাই? মা, আপনি তো এখানে অনেকবার এসেছেন, আপনার কি রাস্তা মনে নেই? কি বলি বলো তো বৌমা, এই শেষবার যখন এসেছিলাম তা সেও তো প্রায় 8-10 বছর হয়ে গিয়েছে। আমার শ্বশুর, মানে তোমার দাদা শ্বশুর মারা যাওয়ার পর আর তো আসা হয়নি। নতুন নতুন কত রাস্তা হয়েছে কিছুই তো জানি নে। তবে আগে গরুর গাড়ি চলতো, তবে সেসব কি আর এখন পাওয়া যাবে? না না, এতদিনে তো গরুর গাড়ি চল উঠে গিয়েছে, এখন কি আর সেসব পাওয়া যাবে? তবে আশেপাশে অন্য গাড়ি ঘোড়া থাকলে পুরনো মহল বললেই পৌঁছে দিতে পারে। বাড়ি তো আশেপাশের সবারই চেনা এক নামে। তবে আর ওই হতচ্ছাড়া দাসুর জন্য অপেক্ষা না করে আমরাই বরং রওনা দিই। তবে রাতে কি আর গাড়ি জুটবে? চলো সামনে গিয়ে দেখি। আজকাল গ্রামও আধুনিক হয়ে গিয়েছে, সবে তো 9টা বাজে। গ্রামের আধা কাঁচা আধা পাকা এলোমেলো পথ ধরে এগিয়ে চলেছে 3 জনের ছোট্ট দলটি। হু হু করে বাতাস বইছে চারপাশে। নির্জন পরিবেশটা বেশ ভুতুড়ে লাগছে সবার কাছে। কর্দমাক্ত পথে যেন চটি জোড়া আটকে যাচ্ছে বারবার পায়ের সাথে। না, কোনো গাড়ির রাস্তা তো দেখতে পাচ্ছি না। শুনেছিলাম এখানে একটা রিক্সা স্ট্যান্ড হয়েছে, কিন্তু তাও তো দেখতে পাচ্ছি না। এই স্টেশন থেকে নেমে মানুষ যাতায়াত করে কিভাবে? দাসু তো বলেছিল একটা গাড়ির ব্যবস্থা করে আসবে। এদিকে ওর রাসারি নামগন্ধ নেই, রাস্তাও তো চিনি না তেমন। এই সোজা গিয়ে বাম দিকের রাস্তায় হয়তো রিক্সা স্ট্যান্ড পাওয়া যেতে পারে, তবে আমি সঠিক জানি না। সেই কবে এসেছিলাম তোর বাবার সাথে। এরই মাঝে আকাশ যেন ডেকে উঠল। গুড় গুড় করে কোথায় যেন মেঘের এক ফালি আওয়াজ ভেসে এলো কানে। আকাশ লাল হয়ে এই বুঝি বৃষ্টি নামবে এবার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে আলোকিত হয়ে আবার সব অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এই রে, এ তো সর্বনাশ করেছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই মাঝ রাস্তায় বৃষ্টি নামলে কি হবে বলতো? আশেপাশে ছাউনি দেওয়ার মতো তো কিছু নেই। এদিকে ছাতাও তো কেউ নিয়ে আসেনি। সবাই তাড়াতাড়ি পা চালাও, রাস্তায় বৃষ্টি নামলে ভীষণ বিপদে পড়ে যাব। এমন সময় দূর থেকে দেখা গেল একটা পুরনো গরুর গাড়ি। গরুর গাড়ির চল না থাকার পরেও এমন সময় গরুর গাড়ি দেখতে পাওয়ায় ভীষণ অবাক হলো তারা। চারপাশে বৃষ্টি ছুঁই করছে, এর মধ্যে একখানা গাড়ি পাওয়াই ভাগ্য বলে বিবেচিত হচ্ছে তাদের কাছে। আরে ওইটা কি গরুর গাড়ি মনে হচ্ছে না? এসব এখনো চলে নাকি? আমি তো শুনেছিলাম অনেক আগেই নাকি গরুর গাড়ি বন্ধ হয়ে গিয়েছে। তা ভালোই হলো, একটা কিছু তো পাওয়া গিয়েছে। তুমি গিয়ে একটু কথা বলে দেখো, যদি পৌঁছে দিতে পারে। টাকা হয় একটু বেশিই দিও, রাত বিরেতে ঝড় বৃষ্টির মধ্যে পড়লে বিপদে পড়ে যাব।
আচ্ছা বেশ, জিজ্ঞেস করছি। ও ভাই, বলছি তুমি যাবে নাকি? কোথায় যাবেন বাবু? যাবো ওই পুরনো মহল। পুরনো মহল? আপনারা কি সেই জায়গার লোক? আমার দাদু ছিলেন এই গায়ের মোড়ল। পুরনো মহল তারই বানানো। সে মারা যাওয়ার পর আর আমাদের আশা হয়নি। এখন থেকে ওখানেই থাকবো আমরা, তাই এসেছি। মরল আপনার দাদু? হ্যাঁ? উঠে পড়ুন, উঠে পড়ুন। ওই বাড়ি আমার থেকে ভালো আর কে চেনে। উঠুন। বিথি, শুভ আর তাদের মা তিনজন গরুর গাড়িতে চেপে বসলো। আদ্যপ্রান্ত নিজেকে চাদরে মোড়ানো লোকটা গরুর গাড়ি চালাতে শুরু করলো। এরই মাঝে গরুর গাড়িটি নিয়ে বেশ কৌতূহল দানা বেঁধেছে সবার মনে। বিথি প্রথম বলে উঠল, তা দাদা, এখন এই গায়ে গরুর গাড়ি চলে? আমরা তো শুনেছি সেসবের চল অনেক আগেই উঠে গিয়েছে। চলে বই কি দিদিমণি, এটা গাঁও গ্রাম। এখানে থেকে চলাচলের জন্য মানুষ গরুর গাড়ি চালায়। নেহাতি রাত হইয়া গিয়েছে, নইলে আরো অনেক গরুর গাড়ি দেখতে পাইতে। আমি তো শুনেছিলাম একটা রিক্সা স্ট্যান্ড নাকি হয়েছে, তা সেসব তো কিছুই দেখতে পেলাম না। সেসব থাকতে পারে, অত শত জানি না মা। বাড়ি এখান থেকে কত দূর? মেলা রাস্তা দিদিমণি, আপনারা বিশ্রাম করেন, বাড়ি আসলে আমি বলবো। ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো। এমন সময় দমকা হাওয়ায় চারপাশে সবকিছু যেন উড়িয়ে নিয়ে যেতে চাইছে। ওরা তিনজনেই ছাউনির নিচে যেন আর একটু চেপে বসলো। একই বৃষ্টি, তার মধ্যে বোধহয় ঝড় উঠেছে। এমন অবস্থায় নিজেকে যতখানি বাঁচানো যায় তার সম্পূর্ণ প্রয়াস তারা করল। যেই ভয়টা তারা এত সময় পাচ্ছিল, সেই বৃষ্টিটাই শুরু হয়ে গিয়েছে এতক্ষণে। রে, বৃষ্টিটা শুরু হয়েই গেল। তবে এই ভয়টাই পাচ্ছিলাম। আকাশ থেকে তো মনে হচ্ছে সারা রাতই কম বেশি বৃষ্টি হবে। ভাগ্যিস গরুর গাড়িটা পেয়েছিলাম, নইলে কি বিপদে যে পড়তাম। একই ঘর বাড়ি চিনি না, তার উপর চারপাশের রাস্তায় কোনো ছাউনি নেই। এই কেয়ারটেকারটার খুব করে খবর নেব আমি। এটা ব্যাককেলে কাজকর্ম করবে আর ওকে ছেড়ে দেবো ভেবেছে? আমায় তো চেনে না, আমিও নারায়ণ চট্টোপাধ্যায়ের নাতি। মানুষকে কিভাবে দেখে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আহা, অত মাথা গরম করো না, তারও তো কোনো অসুবিধে হতে পারে। আগে আগে সিদ্ধান্ত নিয়ে উল্টো পাল্টা কিছু করে ফেলো না। আমরা কেউ ওখানে থাকিনি, সেই তো এতদিন ধরে সবকিছু দেখে আসছে। তখন যে ঘুম জড়িয়ে এলো তাদের চোখে, নিজেরাও বুঝতে পারল না। গরুর গাড়ির ছাউনির নিচে ঘুমিয়ে গেল শুভ, বিথি আর তাদের মা। এরপর সময় যেন চলতে না, দৌড়তে আরম্ভ করলো। গাড়ি চলছে তো চলছেই, থামার কোনো নাম নেই। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে উঠে বসলো বিথি। অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখলো, নিজেও যেন বুঝতে পারছে না কত সময় ঘুমিয়েছে। এ কি, গাড়ি এখনো চলছে? কখন ঘুমিয়েছি, কত সময় ঘুমিয়েছি, কিছুতে মনে পড়ছে না। শুনতে পাচ্ছ? কি গো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছেন মা? ঘুম থেকে উঠুন। বিথি তড়িঘড়ি করে ঘুম থেকে ডেকে তুলল শুভ আর তার শাশুড়িকে। তারা ঘুম থেকে জেগে উঠে যেন কোনোভাবেই বিশ্বাসই করতে পারছে না যে তারা কতক্ষণ ঘুমিয়েছে। কি হলো? কি ঘুমিয়ে পড়েছিলাম নাকি? কখন ঘুমিয়েছি কিচ্ছু মনে নেই। হ্যাঁ, আমিও তো ঘুমিয়ে গিয়েছিলাম। তা এখনো এসে পৌঁছায়নি? এই কটা বাজে রে? শুভ সময় দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। রাত 3টে বেজে গেছে।
তারা এতটা সময় ঘুমিয়েছে সেটা তারা কখনো ভাবতেও পারেনি। এত সময় বাড়ি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু তারা বাড়িতেও পৌঁছায়নি। কি হচ্ছে তাদের সাথে সেটা যেন বুঝতেও পারছে না তারা। এ কি রাত 3টে বাজে? মানে কি এসবের? সে কি কি বলছো? আমরা এত সময় ঘুমিয়েছি, এখনো গাড়ি চলছে কিভাবে? আমরা এখনো বাড়ি পৌঁছালাম না। তা গাড়োয়াল তো বলেছিল ঠিক সময়ে ডেকে দেবে। রাস্তাটাও তো পরিচিতই মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে তো ঘুমানোর আগেও গেছি। এখনো এই রাস্তাতে কিভাবে গাড়ি চলছে? ও দাদা, শুনতে পাচ্ছেন? বলি শুনতে পাচ্ছেন? রাত 3টে বেজে গেল, এখনো পৌঁছলাম না কিভাবে? একই রাস্তা দিয়ে গাড়ি চলছে, এসবের মানে কি? কি হলো, কথার উত্তর দিচ্ছেন না কেন? বলি মশাই, আপনার ব্যাপারটা কি? কথার উত্তর দিন। রাত 3টে বেজে গিয়েছে, এখনো ডাকেননি কেন? কি হচ্ছে এসব? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনের গাড়িয়াল তার মাথা পিছন দিক থেকে ঘুরিয়ে খটমট করে হেসে উঠল। বিচ্ছিরি কদাকার চেহারা বেরিয়ে আসলো তার। শরীর যেন পোকামাকড়ে খুবলে খাওয়া, শরীরের মাংস খসে কঙ্কাল বেরিয়ে গিয়েছে। বিভৎস চেহারা তার। আবারও ঘুমিয়ে পড়ুন বাবু, আপনাদের বাড়ি আর সারা জীবনেও পৌঁছতে পারবেন না। ও মাগো, এসব কি? এটা কি কিভাবে সম্ভব? এসব কি ভাই? কে আপনি? আমি কে জানতে চাস? আমি কে? শোন তবে আমার কথা। দয়া করেন মোড়ল মশাই, আমারে আর কয়টা দিন সময় দেন। আমি এইটুকু সময়ের মধ্যে এত টাকা কেমনে দিব? সেসব জেনে আমি কি করব শুনি? আমি তোকে টাকা ধার দিয়েছিলাম গরুর গাড়ি কেনবার জন্য। এখন দিন পার হয়ে যাচ্ছে, 2 মাসের জায়গায় 6 মাস। 2 মাসের ভেতরে টাকা দিবি বলেছিলি, সেই টাকা আমি এক্ষুনি চাই। দয়া করেন মোড়ল মশাই, আমার আর কয়টা দিন সময় দেন। আমি কথা দিয়েছি, আমি আপনার টাকা সব শোধ করে দিব। না না, ওসব কথা বলে আর পার পাওয়া যাবে না। আমার টাকা এক্ষুনি চাই, মানে এক্ষুনি চাই। যদি এক্ষুনি টাকা না দিস, তবে তোর যে জমি বাড়ি বন্ধক রেখেছিলি সেসব বিক্রি করে দেব। বুঝতে পেরেছিস? এই জন্যই ছোট লোক জাতকে কখনো টাকা ধার দিতে নেই। আমি তো আগেই জানতাম তোর মতো ছোট লোক এত টাকা কোনোদিন ফেরত দিতে পারবে না। এভাবে বলবেন না মোড়ল মশাই, আপনি যা বলবেন আমি তাই শুনবো। দয়া কইরা আমারে আর কিছুদিন সময় দেন। এইটুকু দয়া করেন আমারে। তা একটা সাহায্য করতে পারি অবশ্য। তুই যদি রাজি থাকিস তাতে তোর উপকার হবে। কি করতে হবে মোড়ল মশাই আমারে বলেন, আমি সব করব। তোর একটা বোন আছে না, কি যেন নাম, ভুলে গেছি। যাক, নাম দিয়ে আর কি হবে, কিন্তু দেখতে ভীষণ সুন্দরী। যদি এক রাতের জন্য আমার বাগান বাড়িতে পাঠিয়ে দিস, তবে ভেবে দেখতে পারি তোর টাকার কথাটা। যদি আমাকে খুশি করে দিতে পারে, তবে পুরো টাকাই ছাড় দিয়ে দিতে পারি। আমরা গরিব ছোট লোক হতে পারি বড় মশাই, কিন্তু নিজের বোনকে বিক্রি কথা চিন্তাও করতে পারি না। প্রয়োজন নেই আমার ঘর বাড়ির। বোন আর মাকে নিয়ে রাস্তায় ঘুরবো প্রয়োজনে, তবু মান সম্মান কোয়াবো না। কে? এটাই তোর শেষ সিদ্ধান্ত? ঠিক আছে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওই তো মা, দাদা এসে পড়েছে। তুমি শুধু শুধুই চিন্তা করছিলে। আমি বলেছিলাম না দাদা ঠিকভাবে বাসায় ফিরে আসবে, দেখলে তো? হায় হায় বাবা হায়। তা হ্যাঁ রে, এই মোড়ল মশাই কি বললো? বলি খুব বেশি চাপ দিচ্ছে তোকে নাকি?
বলি টাকার জন্য কি খুব বেশি চাপ দিচ্ছে? সময় দিয়েছে তো? না মা, সময় তো দেয়নি, উল্টে এমন কথা বললো যে রাগের মাথায় আমি রাগের মাথায় তুই কি করেছিস বাবা? কি করেছিস? হ্যাঁ, কি বলেছে মোড়ল মশাই? শয়তানটা বলেছিল পিনাকে একদিনের জন্য ওর বাগান বাড়িতে পাঠাতে। এ কথা শোনার সাথে সাথে আমার মন চাইছিল মেরে ওর মুখ ভেঙে দিই, কিন্তু আমরা গরিবরা তো সবসময় অসহায় এদের কাছে, তাই সেও কিছু বলতে পারি নাই। বলেছি মা আর বোনকে নিয়ে প্রয়োজনে রাস্তায় ঘুরবো, তবু মান সম্মান খোয়াবো না। হয়তো এই বাড়ি আর এই জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাবে মা। তুই চিন্তা করিস না বাবা, তুই চিন্তা করিস না। তুই আর বিনা আমার সাথে থাকলে আমার আর কিচ্ছু প্রয়োজন নেই বাবা, কিচ্ছু প্রয়োজন নেই। তুই নিশ্চিন্তে থাক। রাতের অন্ধকারে যখন মিঠু আর তার পরিবার ঘুমিয়ে গিয়েছিল, তখন মোড়ল এসে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিলে। খুব তাড়াতাড়ি আগুন চারপাশে দাউ দাউ করে ছড়িয়ে পড়ল। ওরে ওরে, কে কোথায় আছিস? বাঁচা, বাঁচা আমাদের, বাঁচা! আগুন, আগুন, আগুন! আগুন লেগেছে বাড়িতে, দয়া করে বাঁচাও, কে কোথায় আছো? আগুন লেগেছে! আয় ভগবান, কোন পাপে শাস্তি দিচ্ছ? বাঁচাও! বাঁচাও! সব কথা শুনে যেন আঁতকে উঠল শুভ আর তার পরিবার। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না তারা কোনোভাবে। তাদের পরিবারে এমন ভয়ানক ইতিহাস আছে, সেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। তুই ওই শয়তান মোড়লের নাতি, তোরা ওর বংশধর, কাউকে ছাড়বো না আমি। কোন দোষ ছাড়া আমাকে মেরে ফেলেছিল ওই শয়তান লম্পট মোড়ল। শুধু আমাকে না, আমার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। এরপর আমি ওই মোড়লকে মেরে ফেলেছি, আর রোজ রাতে আমি অপেক্ষা করি ওর পরিবারের জন্য। এক এক করে মারবো। কি বলছো এসব? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমরা এসব কিচ্ছু জানতাম না। আমরা এখানে কখনো থাকিনি। আমার শ্বশুর সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না। আমাদের তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের তুমি। বিশ্বাস করো, আমরা এর সাথে জড়িত ছিলাম না। আমরা কোনো দোষ করিনি। দয়া করো, আমাদের আমাদের শাস্তি দিও না প্লিজ। দয়া করো, দয়া করো আমাদের। ছেড়ে দাও, ছেড়ে দাও। সেই ভয়ানক আত্মা গলা চেপে ধরল শুভর মায়ের। শুভর মায়ের নিঃশ্বাস আটকে যেতে শুরু করলো। ছাড়ো, ছাড়ো আমার মাকে, দয়া করে ছেড়ে দাও না মা। আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাদের মেরে তোমার কি লাভ? না, তোদের মেরে আমি শান্ত হব। আমার মৃত্যুর বদলা নিতে হবে, আমার মা আর বোনের মৃত্যুর বদলা নিতে হবে। এত সহজে আমি ছেড়ে দিব না, কিছুতেই না। আমাদের জন্য না হলেও আমার অনাগত সন্তানের জন্য আমায় ছেড়ে দাও, দয়া করো। ওর তো কোনো দোষ নেই। আমি কথা দিচ্ছি, তোমার আর তোমার পরিবারের মৃত্যুর জন্য সব দায়ভার আমরা নেব। দয়া করে প্রাণে মেরো না। বিথির কথায় যেন হুঁশ ফিরে এলো গাড়িয়ালের। ছেড়ে দিল শুভর মাকে। নিজের অপরাধ যেন বুঝতে পারল সে। আস্তে আস্তে সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। বিথির অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই হয়তো সে এমন সিদ্ধান্ত নিল। এ কি, কোথায় গেল?
হয়তো আমাদের মুক্তি দিয়ে চলে গিয়েছে। আজ তোমার দাদুর ভুলের জন্য আমরা এত বড় বিপদে পড়লাম।